পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনা পরিবেশ, জনবসতি ও পরিবেশ, নবম অধ্যায়। এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর নিখুঁতভাবে আলোচনা করা হবে। তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর দেরি নয়, এবার সরাসরি চলে যাই আলোচনা পড়বে। হ্যাঁ, পরিবেশ নবম অধ্যায়। এই অধ্যায়ে তোমরা যা যা শিখবে সেটা হচ্ছে বই বিশ্লেষণ করব, অর্থাৎ পৃষ্ঠা বাই পৃষ্ঠা, পেজ বাই পেজ আলোচনা করা হবে, সকল ছক সমাধান করা হবে, সঠিক উত্তরটি নির্বাচন করা হবে এবং সত্য মিথ্যা নির্বাচন করা হবে, স্তম্ভ মিলাও দেখানো হবে, শূন্যস্থান পূরণ দেখানো হবে, একটি বা দুটি শব্দ উত্তর অর্থাৎ 1 মার্কের প্রশ্ন দেখানো হবে, 5-6টি বাক্য উত্তর দাও অর্থাৎ 2 বা ততোধিক প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করা হবে, 2 বা ততোধিক মার্কের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হবে। যাই হোক, আর 100% আসলে তোমরা যদি এই ক্লাসটা সুন্দরভাবে তোমরা মনোযোগ সহকারে পড়ো, আশা করি এতে 100% কমন তোমাদের পড়বে। টুকিটাকি সকল প্রশ্ন নিয়েই আলোচনা করা হবে। যাই হোক, এখন সরাসরি চলে যাই। হ্যাঁ, এরকম একটা স্যাম্পল প্রশ্ন, সমস্ত আলোচনার ভিত্তিতে সামরিক অধ্যায় যত রকমের প্রশ্ন হতে পারে সম্ভব সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এটাই। হ্যাঁ, যেমন এখানে একটা স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। হ্যাঁ, পরিবেশ ভালো মন্দ বা যত্ন কারা করেন? আসলে শিক্ষিত মানুষ। যাই হোক, আমরা এখন পৃষ্ঠা বাই পৃষ্ঠা আলোচনা করব। তো আলোচনার পূর্বেই হচ্ছে তোমাদের সবাইকে বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ বইয়ের 149 পৃষ্ঠা নম্বর, 149 পৃষ্ঠা থেকে তোমাদের এই অধ্যায় জনবসতি ও পরিবেশ অধ্যায়টা শুরু। প্রথমে টপিকসটা সামাজিক পরিবেশ। এখান থেকে তোমরা যদি একটু ভালো করে রিডিং পড়ো তাহলে এখান থেকে অনেক তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই। কাজেই তোমরা, আমি পৃষ্ঠাটা দেখালাম, এটাকে যদি একটু ছোট করে দেখি তাহলে, একটু বড় করে দেখি তাহলে এরকম দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে গাছ বাঁচানো, গাছ বসানো এরকম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে। আমরা ছকের মাধ্যমে ওর সারসংক্ষেপটা দেখতে পারবো। হ্যাঁ, অনেকেই সুস্থ, যেমন এখানে পৃষ্ঠা নম্বর 155 পৃষ্ঠায় অনেকেই সুস্থ সামাজিক পরিবেশ গঠনের চেষ্টা করেন, তোমার দেখা তেমন একজন মানুষের কথা লেখো। এটা তোমাদের পরিচিত যে কোনো একজন মানুষের কথা যদি তুমি তুলে ধরো। আমি তোমাদের এরকম একটা স্যাম্পল দিয়েছি, তোমরা দেখে নিও। তার নামও ঠিকানা পবিত্রকুমার ভট্টাচার্য, আশ্রম পাড়া, পোস্ট অফিস এবং জেলা জলপাইগুড়ি, এরকম করে তোমাদের তোমার সঙ্গে তার কী ধরনের সম্পর্ক, তিনি কি করেন, তোমরা একটু ভালো করে দেখে নিয়ে এই জিনিসটা পড়বে। আমি এটা নিয়ে আসলে অত বোঝার নাই, তোমরা দেখে নিয়ে ই করবে। এরপরে আমরা সরাসরি চলেছি স্বাস্থ্য ভালো করতে হবে। এই টপিকসটা হচ্ছে স্বাস্থ্য ভালো করতে হবে। তা এখানে পুকুর, সাঁতার কাটা, তারপর সাইকেল চালানো, এরকম বিভিন্ন কথা নিয়ে আলোচনা হচ্ছে। কোনটায় ভালো হয়, কোনটায় খারাপ হয়, কোন বয়সের লোক কোন কাজটা করবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা পরবর্তী একটা ছকের মাধ্যমে পূর্ণাঙ্গ উত্তর দেওয়া হবে। শুধু এখানে কিছুদিন পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওটা জল শোধন করার একটা ঔষধ, সেটা তোমরা পরবর্তীতে প্রশ্নে এবং তার সমাধান পেয়ে যাবে। যাই হোক, আমার পরের পৃষ্ঠা দেখি। এই যে একটা ছক দেখতে পাচ্ছ তোমরা, 151 পৃষ্ঠা। 151 পৃষ্ঠা একটা ছক আছে বয়স অনুসারে, 5 বছর, 10 বছর, 15 থেকে 30, 30 থেকে 45, এরকম করে কার কি ব্যায়াম করা উচিত সেটা যদি আমরা একটু দেখি, বড় করে দেখি, তোমরা একটু ভালো করে দেখবে যদি দেখতে চাও তাহলে। এরকম দেখো, হ্যাঁ, আমার মার্ক করা আছে। যেমন বয়স 5 থেকে 10 থেকে শুরু করে 60 বছরের বেশি সবার ক্ষেত্রে সাঁতার কাটা ভালো, কেবল 60 বছর, এই যে দেখো 60 বছরের বেশি যারা, তাদের সাঁতার কাটা ভালো নয়, খারাপ। এরপর নির্দিষ্ট সময় টিভি দেখা, আসলে সব বয়সের মানুষের নির্দিষ্ট সময় টিভি দেখতে ভালো, এটা কোনো খারাপ কিছু নেই। তারপর ব্যায়াম, ব্যায়াম সবার জন্য গুরুত্ব, এই কারণে সব বয়সের 5 থেকে 10 থেকে শুরু করে 60 বছর সবার জন্য এখানে ব্যায়াম ভালো। এবং অনেকক্ষণ কম্পিউটার সামনে বসে কাজ করা আসলে কারোর জন্য সেটা ভালো নয়, এই কারণে সব বয়সের লোকদেরই খারাপ দেখানো হয়েছে, যে যেখানে খারাপ খারাপ, হ্যাঁ, এরকম করে খারাপ দেখানো হয়েছে। হাঁটা, হাঁটা একটা ভালো ব্যায়াম, এই কারণে সব বয়সের লোকদের হাঁটা ভালো, সেটা দেখানো হয়েছে। সাইকেল চালানো, সাইকেল চালানো খারাপ হচ্ছে 5 থেকে 10 বছরের, দেখা গেছে হ্যাঁ তাদের যে কোনো সময় সমস্যা হতে পারে, এই কারণে। আর খারাপ হচ্ছে 45 থেকে 60 বছর এবং
60 বছরের এরকম লোকদের খারাপ। এরপরে পরিমিত ঘুমানো সব বয়সের লোকের জন্য ভালো। অতিরিক্ত প্যাকেটজাত খাদ্য না খাওয়া, হ্যাঁ, এটা এটা সবার জন্য ভালো। এই হচ্ছে, তোমরা ছকটা দেখেছো, ছকের সমাধান আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাই পরের পৃষ্ঠাতে। একটু বড় করে দেখানো হচ্ছে। যেমন পেপার থেকে আসছে, আসলে আগেকার মানুষে দেখা যাচ্ছে পেপার বা এরকম যে খাতায় আমরা লিখি সেটা ছিল না, হ্যাঁ। তা প্রথমে একরকম গাছের কাণ্ডের ছাল শুকিয়ে তার উপরে লেখা হতো, কোথাও কোথাও সেই গাছের ছালটাকে পেপিরাস বলা হতো। যে পেপারের যে আসল নাম হচ্ছে কিভাবে, সেই থেকে কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে, হ্যাঁ। এটা প্রথমে আসলে চীন দেশে প্রথমে কাগজ তৈরি করা হয়। আমাদের দেশের তালপাতায়, হ্যাঁ, এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। তোমাদের প্রশ্ন থাকতে পারে পুঁথি কাকে বলে, তো এখানে উত্তর পেয়ে গেছো। যাই হোক, আমরা এই পৃষ্ঠা নিয়ে আর আলোচনা করব না, হ্যাঁ। পরবর্তীতে আরও অনেক, হ্যাঁ, পেজে সুন্দর সুন্দর উত্তর আছে। দেখেছো তোমরা এখানে 152 নম্বর পৃষ্ঠায়, 152 নম্বর পৃষ্ঠা হাফ যে সেখানে আলোচনা, সেখানেও দেখা গেছে এখানে তোমরা একটু ভালো করে রিডিং পড়লে এখানে অত বেশি ইম্পর্ট্যান্ট কোনো প্রশ্ন নেই। তারপর একটু ভালো করে জানার জন্য পড়তে হবে, যেটা আমরা ছক পড়লে ক্লিয়ার বুঝতে হবে। সংসারে কি কি কাজ তুমি করো, দেখো সংসারে কি কি কাজ তুমি করো। যেমন আমাদের আর্থিক অবস্থা, যেমন এই উত্তরটা করতে গেলে আমাদের আর্থিক অবস্থা সাধারণ, এখন অত্যন্ত মূল্যবৃদ্ধির জন্য সংসারে কিছু কাজ করতেই হবে। যেমন ইলেকট্রিক বিল, ফোনের বিল, মোবাইল রিচার্জ করা, গাছের যত্ন, মাছের যত্ন, হ্যাঁ, ঘর পরিষ্কার, মা বাবাকে নানা কাজে সাহায্য করা। পরিবারের আয়ের জন্য অন্য কারো কাজ করতে হয়, হলে কি করো? মাকে সেলাইয়ের কাজ, বাবাকে নানা কাজে, ভাইকে পড়ানো এবং স্কুলে দিয়ে আসা, সকালে ইত্যাদি কাজ করতেই হয়। বইতে যেসব কাজ করার কথা পেয়েছো তার মধ্যে কতগুলো করেছো? সাঁতার কাটা, গাছের যত্ন করি, খেলাধুলা করি, যোগব্যায়াম করি, মাটি ও পুকুরের জল পরীক্ষা করি। এসব কাজ করতে কেমন লেগেছে? এসব কাজ করতে খুবই ভালো লেগেছে। এর ফলে আমি বইয়ের বাইরে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আমরা শখটা পূরণ করলাম। এরপরে পরের পৃষ্ঠাটা দেখি, 153 পৃষ্ঠা। আমি খুব দ্রুত যাচ্ছি, কারণ এরপরে আবার এই প্রতিটা অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠার সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। গীতালির সাইকেল, গীতালি নিয়ে আবার অনেক প্রশ্ন আছে, পরবর্তীতে দেখবা। তোমরা ভালো একটু রিডিং পড়বা, এখানে রিডিং পড়লে বুঝতে পারবা এখানে অত কঠিন কিছু নেই। তো এরপরে হচ্ছে নিচের অংশটুকু, এখানেও হাঁটার পড়ার বিষয় আমরা পরবর্তীতে এখান থেকে প্রশ্ন করবো। এরপর আবার একটা ছক আসছে, এই যে ওই দুইটা পৃষ্ঠায় যত রকমের প্রশ্ন হতে পারে ছকের মাধ্যমে তার উত্তরগুলি পেয়ে যাবে। ছকটা একটু পূরণ করার চেষ্টা করি। সমান পরিমাণ খাদ্য, পড়াশোনা, খেলাধুলা, অন্যান্য কাজ। দেখো শ্রীকান্ত সায়ন্তনী, শ্রীকান্ত ছেলে, সায়ন্তনী মেয়ে, এরা ভাই বোন। দেখা গেছে বাড়ির যে কোনো খাবার ভাই বোনের মধ্যে সমান বন্টন হয় না। শ্রীকান্ত ছেলে বলে তার জন্য ভালো খাবার দেওয়া হয়, আর সায়ন্তনী মেয়ে বলে তাকে নিম্নমানের খাবার দেওয়া হয়, তাকে অবহেলা করা হয়। শ্রীকান্তর তুলনায় সায়ন্তনী পড়াশোনায় ভালো, আর শ্রীকান্ত পড়াশোনার ক্ষেত্রে শ্রীকান্ত খেলাধুলার সময় পায়, কিন্তু সায়ন্তনীকে বাড়ির কাজে করতে হয় বলে খেলাধুলার সুযোগ পায় না। আসলে আমরা পূর্বের যে দুটো প্রশ্ন পড়লাম সেটা নিয়ে আলোচনা। আর যে শখ, বাড়ির অভিভাবক দুজনকে সমানভাবে দেখে না। সায়ন্তনী মেয়ে বলে অনেক, হ্যাঁ, সুযোগ থেকে বঞ্চিত করে হয়, যেমন খাওয়া দাওয়া, শ্বাস পোশাক, খেলাধুলা, বেড়াতে যাওয়া ইত্যাদি। এরপরে যদি আমরা প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, হ্যাঁ, সুনামি এবং আয়লা, তোমরা নিশ্চয়ই সুনামি আয়লা নিয়ে বেশ কিছু কোশ্চেন এই অধ্যায়ে পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে যত রকমের ইম্পর্ট্যান্ট কথা আছে সবগুলোই কম বেশি রিডিং পড়বে। কিন্তু এই যে 2009 সালে খুব ঝড় হয়েছিল, তার নাম আয়লা। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসতে পারে কত সালে ঝড় হয়েছিল? 2009 সালে। যাই হোক, এখানের এরপরে আমরা চলে যাচ্ছি 155 পৃষ্ঠায়। এখনো 55 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ কিছু আলোচনা আছে এবং একটি শখ আছে। তা আলোচনাটা একটু দেখি। এখানে 2004 সালে আমি আগে থেকেই মার্ক করে রেখেছি, 2004 সালে সুনামি হয়েছিল। সেটা ছিল সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের ধারের লোকদের খুব ক্ষতি হয়েছিল সুনামিতে। আসলে সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। আমাদের রাজ্যে তেমন মারাত্মক ক্ষতি হয়নি, কিন্তু দক্ষিণে তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল। এটাই সুনামির কথা বলা হয়েছে। এরপরে প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পে বা হারোপা বান, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে আমি প্রথমে যদি দেখি প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প মানে কি? ফাঁকা জায়গায়, যেমন ভূমিকম্প হলে, জোরে যদি ভূমিকম্প হয়, তাহলে তোমরা কি করবে? জোরে ভূমিকম্প হলে তোমরা কি করবে? জোরে, এই যে দেখো, ফাঁকা জায়গায় চলে যেতে হবে, সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। আর দেখা গেছে
আসলে হরপ্পা বানটা যদি নিয়ে একটু আলোচনা করি, নদী, আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হরপ্পা বান। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়া, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ড, হ্যাঁ, এমন হয়েছে। যাই হোক, আমরা এবারে একটু দেখি 157 পৃষ্ঠার ভূমিকম্প বন্যার ঘটনা নিয়ে বড়দের সঙ্গে কথা বলে কি করা যায়। এই যে এটা তোমরা বলাবলি করে ভূমিকম্প সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। তোমরা একটু আগে পড়েছো ভূমিকম্প কি কি ক্ষতি হতে পারে, বন্যায় কি কি ক্ষতি হয়, বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার। তো উত্তরটা যদি দেখি, পশ্চিমবঙ্গে সুনামিতে কী কী হয়েছিল। হ্যাঁ, দেখেন দক্ষিণ পূর্ব রাজ্যে সুনামিতে কি দেখা গিয়েছিল, সুন্দরবন। তাহলে পশ্চিমবঙ্গে তেমন মারাত্মক ক্ষতি হয়নি, তবে সুন্দরবন অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছিল। দক্ষিণ পূর্ব রাজ্যের মধ্যে 2004 সালে 26শে ডিসেম্বর ভারতের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যে প্রচুর ক্ষতি হয়েছিল। এছাড়া কি হচ্ছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের দিকে আয়লা কি হয়েছিল, সুন্দরবন অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। 2009 সালে 25শে মে ঘূর্ণিঝড়ের চেহারায় আয়লার আবির্ভাব হয়েছিল। 20 ফুট উঁচু ঢেউয়ের ফলে নদী, বাঁধ, ঘর বাড়ি ভেঙে যায়, কৃষিজমি ও বাস্তুজমি জলের স্রোতে ভেসে যায়। 8 ফুট জলের তলায় চলে যায় সুন্দরবন, পানি এবং গৃহস্থলীর জল অমিল হয়ে উঠছিল, বিপর্যস্ত অবস্থায় পড়েছিল এখানকার মানুষ। পশ্চিমবঙ্গের অন্যত্র আয়লায় কি হয়েছিল, কলকাতা, বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাতে, হ্যাঁ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। উত্তরবঙ্গের এর থেকেও রেহাই পায়নি। প্রবল ঝড় বৃষ্টির ফলে দার্জিলিংয়ের অনেক জায়গায় ধস নামে। এমনকি বাংলাদেশে অন্তর্ভুক্ত সুন্দরবন অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এর হাত থেকে বাদ যায়নি উড়িষ্যা রাজ্য। কলকাতার এর দাপটে মৃত্যু হয় 18 জনের, বাংলাদেশে 180 জনের মৃত্যু হয়। ভূমিকম্প, বন্যার দুর্ঘটনায় কি কি সাবধানতা নেওয়া দরকার। দেখো, কাঠের বাড়ি করা উচিত, ফাঁকা জায়গায় চলে যেতে হবে, খাটের নিচে অথবা টেবিলের নিচে চলে যেতে হবে, উঁচু বাড়িতে থাকলে চট করে নিচে রাস্তায় চলে আসতে হবে। ভূমিকম্প কি কি ক্ষতি হতে পারে, পাহাড়ি অঞ্চলে ধস নামে, ফলে যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, নদীর গতিপথ বন্ধ হয়ে হ্রদ সৃষ্টি হবে, বিস্তীর্ণ এলাকায় জলভূমি সৃষ্টি হয়, উঁচু ভূমি নিচু ভূমিতে অথবা নিচু ভূমি উঁচু ভূমিতে পরিণত হতে পারে। গ্রাম শহর নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, বহু মানুষ মারা যেতে পারেন, যেমন নেপাল। ঘরবাড়ি ভেঙে পড়তে পারে, বৃহৎ যেখানে, হ্যাঁ, বন্যায় কী কী ক্ষতি হবে, গরু, ছাগল ইত্যাদি ভেসে যেতে পারে, যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে, মানুষ ও গবাদি পশুর মৃত্যু হতে পারে, চাষাবাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার। বন্যা হলে কোনো উঁচু বাড়িতে বা কোনো উঁচু জায়গায় চলে যেতে হবে। বন্যার আভাস পেলেই অন্যত্র সরে যেতে হবে। যখন বন্যা হয় না তখন নদীগুলো, পলি সরাতে হবে। যেসব অঞ্চলে বন্যাপ্রবণ, হ্যাঁ, সেখানে ঘরবাড়ি উঁচু জায়গা করতে হবে। এরপর পূর্বাভাস। ঝড়, বৃষ্টি, বাতাস, ঠান্ডা, গরম হাওয়া, গতি, এসবের অবস্থা একসঙ্গে বলে আবহাওয়া। আবহাওয়া কাকে বলে আসতে পারে, আর যেসব বিষয় নিয়ে আগে থেকে জানানো ওকে বলে পূর্বাভাস। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটে দেখবে এমন পূর্বাভাস দেয়। পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে, বিজ্ঞান এসব বোঝার চেষ্টা করছেন, এই বিষয়টিকে বলা হয় আবহাওয়া বিজ্ঞান। তাহলে আবহাওয়া বিজ্ঞান প্রশ্ন আসতে পারে। কয়েক হাজার বছর আগে মানুষ আকাশ দেখেছে। আকাশ কত, কয়েক হাজার, প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, তারপর আকাশ দেখা উন্নত হয়। যাই হোক, এরপরে পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন বদলায় কিভাবে। আমরা যদি দেখি, পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন বদলায়। পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য ও চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। এরপরে প্রাকৃতিক দুর্যোগের কিছু পূর্বাভাস মেলে, কিছু মেলে না। তোমার জানা এমন কয়েকটি ঘটনার উল্লেখ করো। কী ধরনের দুর্যোগ, যেমন কালবৈশাখী ঝড়, হ্যাঁ, 12 এপ্রিল হওয়ার কথা ছিল 2014-তে, কিন্তু সেটা সংঘটিত হয়েছিল 21 এপ্রিল 2014। পূর্বাভাসের পাওয়ায় ক্ষতি কতটা হয়েছিল। পূর্বাভাস পাওয়া স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল, মেলায় যেতে পারেনি। হ্যাঁ, এরপর শখটা যদি আমরা দেখি, কি ধরনের সুযোগ, যেমন দার্জিলিংয়ের দুর্যোগ। কি ধরনের দুর্যোগ, দার্জিলিংয়ের ধস, হ্যাঁ, এবং এটা প্রচুর বৃষ্টিপাতের জন্য এই ধসটা হয়েছে। কবে হবে বলে পূর্বাভাস ছিল, 3রা জুলাই 2014 প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস ছিল, আর সেটা হয়েছিল
7 জুলাই 2014। পূর্বাভাস পাওয়ায় ক্ষতি কতটা কমেছিল? পূর্বাভাস পাওয়ায় দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া বন্ধ করা হয়েছিল এবং সেখানে ধস নামার জন্য। প্রচুর বৃষ্টিপাতের জন্য 15 আগস্ট 2014, কিন্তু সেটা হয়েছে 17 আগস্ট 2014। স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে ফুটবল প্রতিযোগিতার কথা ছিল, পূর্বাভাস পাওয়ার পর আর খেলা হয়নি। হ্যাঁ, এতক্ষণ আমরা বই বিশ্লেষণ করলাম। এবার এই বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। জনবসতি ও পরিবেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে এমসিকিউ, পরিবেশ ভালো মন্দ বা যত্ন কারা করেন? এরা করেন শিক্ষিত মানুষ। এবার সুনামি হয়েছিল কত সনে? সুনামি হয়েছিল 2004 সালে। হ্যাঁ, আয়লা কত সালে হয়েছিল? আয়লা হয়েছিল 2009 সালে। সুনামিতে কোন রাজ্যের বেশি ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু। আয়লার কোথায় বেশি ক্ষতি হয়েছিল? আয়লার সুন্দরবনে বেশি ক্ষতি হয়েছে। সুনামি হলো সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প। পাহাড়ি অঞ্চলে কি ধরনের বাড়ি তৈরি করা উচিত? পাহাড়ি অঞ্চলে কোনোটি নয়, পাকা বাড়ি, মাটির বাড়ি, কাঠের বাড়ি, কোনোটি নয়। কাঠের বাড়ি। ভূমিকম্প ভুয়া অভ্যন্তরের কম্পন। ভূমিকম্প হলো ঝড় বা বান, হ্যাঁ, হয় যে জায়গায়, তা হলো পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, কালবৈশাখী ঝড় কোন সময় হয়ে থাকে? কালবৈশাখী ঝড় এপ্রিল মাসে হয়ে থাকে। এবার সত্য মিথ্যা নির্বাচন করো। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না, মিথ্যা। আগেকার দিনে শুনে শুনে পড়া মনে রাখতো, সত্য। মায়ানমার প্রথম কাগজ তৈরি করা হয়, মিথ্যা। গীতালির সাইকেলটা তার দাদা নিয়ে গেছিল, হ্যাঁ, নিয়ে নিয়েছিল, সত্য। গীতালির দিদি তাকে সাইকেলটি দিয়েছিল, মিথ্যা। আমরা সমুদ্রে পুরো ফাঁকা বলে বাতাস জোরে প্রবাহিত হয়, সত্য। ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয়, হ্যাঁ, সত্য। 2009 খ্রিস্টাব্দে আয়লা নামক ঝড়ের আবির্ভাব হয়েছিল, মিথ্যা। ভূমিকম্প হয় মাটির অনেক গভীরে, সত্য। বন্যা প্রাকৃতিক দুর্যোগ নয়, মিথ্যা। হ্যাঁ, আগের থেকে কোনো বিষয় জানাকে পূর্বাভাস বলে, সত্য। এরপরে দেখো স্তম্ভ মিলাও। দেখা গেছে তালপাতার লেখা বই, তাকে কি বলে? পুঁথি বলে। হ্যাঁ, তালপাতার লেখা বইকে পুঁথি বলে। তোমরা এরকম উত্তর করবে। তাহলে আয়লা, হ্যাঁ, আয়লা খাওয়া উত্তর হচ্ছে রস্যু। আয়লা হয়েছিল 2009 সালে, ঠিক আছে। সুনামি, সুনামি গ উত্তর হয়েছিল, হ্যাঁ, 2004 সালে। সুনামি হয়েছিল 2004 সালে। আবহাওয়া বদলে যাচ্ছে, হ্যাঁ, পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে, ঠিক আছে। এবং সুনামির সৃষ্টি হয়, হ্যাঁ, সমুদ্রের নিচে। যাই হোক, এই হচ্ছে আমাদের, হ্যাঁ, স্তম্ভ শূন্যস্থান পূরণ। সত্যিকারের ড্যাশ দেশের সম্পদ। সত্যিকারের শিক্ষিত মানুষ। নোংরা পুকুরে সাঁতার কাটলে ড্যাশের সমস্যা হতে পারে, ত্বকের। কাগজ প্রথম তৈরি হয় চীনে। আমাদের দেশে তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। আমাদের রাজ্যে আয়লার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, হ্যাঁ, সুন্দরবনে। সুনামির সময় সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল এবং 2014 সালে উত্তরাখণ্ডে, হ্যাঁ, ড্যাশ প্রবণ এলাকায় লোকেরা কাঠের বাড়িতে থাকে। হ্যাঁ, ভূমিকম্প প্রবণ এলাকা। 2014 সালে উত্তরাখণ্ডে হরপ্রবান দেখা গেছে। এরপরে পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে, আবহাওয়া বদলেছে। টেলিস্কোপ আবিষ্কার হয় আজ থেকে প্রায় 500 বছর আগে। পৃথিবী থেকে কয়েক ড্যাশ পর, কয়েক হাজার কিলোমিটার, হ্যাঁ, পর উপর সূর্য বা চাঁদের প্রভাব নেই। আবহাওয়া পূর্বাভাস আমরা পাই ড্যাশ থেকে, খবরের কাগজ অথবা রেডিও অথবা টেলিভিশন থেকে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর এজন্য 1 মার্ক থাকে। মুনিশ শব্দের অর্থ হলো মজুর। হ্যাঁ, সমস্ত রকম মানুষ নিয়ে গঠিত পরিবেশকে কি বলে? সামাজিক পরিবেশ। পরিবেশ দূষণমুক্ত করতে গেলে কি করা উচিত? গাছ লাগানো উচিত। কোন শব্দ থেকে পেপার শব্দটি? পেপিরাস। তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হয়? পুঁথি। গীতালির দাদা কোন ক্লাস পর্যন্ত স্কুলে যেত? 9 পর্যন্ত। কার হ্যাঁ, গোলায় গীতালির দাদা কাছে ঢুকেছে? শিবুর, জ্যাঠার। বাড়ির থেকে দাদার কাঠগোলা কত কিলোমিটার দূরে? 8 কিলোমিটার দূরে। কাঠগোলায় কত মাস কাজ শেখানোর পর মাইনে দেয়? 6 মাস। গীতালির দাদা কখন ঘুম থেকে উঠে? 9টায়। গীতালিকে কত কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়? 1.5 কিলোমিটার। গীতালিকে সাইকেলটা কি কিনে দিয়েছিল? হ্যাঁ, গীতালির দাদু। সুনামি কি এক ধরনের সামুদ্রিক জলস্র? যদি 1 নম্বরের প্রশ্ন আছে। সুনামি কোন ভাষার শব্দ? সুনামি, হ্যাঁ, একটা জাপানি শব্দ। হ্যাঁ, ভূমিকম্প কোথায় হয়? ভূমিকম্প মাটির অনেক গভীরে ভূমিকম্প হয়। কোন বিজ্ঞানী থেকে আবহাওয়া সংক্রান্ত বিষয় জানে? আবহাওয়া বিজ্ঞান থেকে। গ্রামে একটি জীবিকার নাম কি? মাছ চাষ। এই চাষা, হ্যাঁ, এই আয়েসাই আয়েই সারা বছরে অর্ধেক খরচ চলে। 2-3টি বাক্যে এবার উত্তর দাও। বনসৃজনের প্রয়োজনীয়তা কি? মানুষের জীবনে অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশকে দূষণমুক্ত রাখতে, বন্যা প্রতিরোধ, নানা রোগ প্রতিরোধ, বৃষ্টিপাতের সাম্য,
তা বজায় রাখতে বন সৃজন করার প্রয়োজন। আদমশুমারি কাকে বলে? প্রতিটি দেশে নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয়, একে আদমশুমারি বলে। ভারতে প্রতিটি 10 বছর অন্তর জনগণনা করা হয়। জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? বিগত কয়েক দশক ধরে ভারতের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, একে জনবিস্ফোরণ বলে। ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের ঘরবাড়ি তৈরি হয় কেন? ঘরবাড়ি ভেঙে পড়লে ইট সিমেন্টের চেয়ে কাঠে আঘাত কম লাগে এবং ওই কাঠ পুনরায় কাজে লাগানো যায়। ভূমিকম্পের কারণ কি? পৃথিবীর অভ্যন্তরের তাপ, চাপ ও গ্যাস প্রভৃতির ভারসাম্য নষ্ট হলে ভূপৃষ্ঠের মধ্যে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, এর ফলে ভূমিকম্প হয়ে থাকে। হ্যাঁ, ভারতে ঘটে যাওয়া একটি ভূমিকম্পের ঘটনা লেখো। 2001 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি গুজরাটের কচ্ছ উপদ্বীপের ভুজ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, প্রায় লক্ষাধিক মানুষের জীবনহানি ও সম্পত্তি হানি ঘটে। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের বায়ুমণ্ডলের প্রতি ঘন্টার বা প্রতিদিনের অবস্থাকে আবহাওয়া বলে। 5-6টি বাক্যে উত্তর দাও। শিক্ষিত মানুষ কিভাবে দেশের সম্পদ? শিক্ষিত মানুষ অন্যের কথা ভাবে, পরিবেশের ভালো মন্দের কথা ভাবে, তারা গাছ লাগায়, গাছের যত্ন নেয়, পশু পাখিদের রক্ষা করে, জল ও প্রাকৃতিক সম্পদ নষ্ট করে না এবং তারা মানুষের পাশে থাকে। তারপরে কিভাবে সামাজিক পরিবেশ সুস্থ হবে? ধনী গরিব ছোট বড় নির্বিশেষ সকলকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। সামাজিক বৈষম্য আমাদের পিছিয়ে দেয়। কাউকে বৈষম্য ঘৃণা না করে আমরা যদি পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, তাহলে আমাদের সামাজিক পরিবেশ সুস্থ হবে। সুনামি কাকে বলে? এবার যদি 3 নম্বরের প্রশ্ন হয়, আমাদের ভূপৃষ্ঠ কতগুলো স্তর বা প্লেটের সমন্বয়ে গঠিত? এই প্লেটগুলো একে অপরের কাছাকাছি এলে পরস্পরের সংঘর্ষের ফলে প্রবল ভূমিকম্প হয়, ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই প্রবল জলোচ্ছ্বাসকে সুনামি বলে। হরপা বান কাকে বলে? নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হলে, প্রচুর বৃষ্টি হলে, নদীর জলধারণ ক্ষমতা কমে গেলে জল স্বাভাবিক গতিপথের বাইরে বয়ে যায়, একে হরপা বান বলে। বিশ্বে বিভিন্ন প্রান্তে এই ধরনের বান প্রায়ই হয়ে থাকে। পুকুরের জল ঝকঝকে হয় কিভাবে? মেশিন দিয়ে পুকুরের জল বাতাসগুলো দিতে হবে, কিছুদিন পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে, তাহলে পুকুরের জল পরিষ্কার ও ঝকঝকে হবে। তারপরে স্বাস্থ্য ভালো রাখতে কি করতে হবে? দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। পরিবেশের যত্ন করেন কারা? কিভাবে? শিক্ষিত মানুষেরা, তারা গাছ বাঁচান, যত্ন করেন, বিভিন্ন পশুপাখি কীটপতঙ্গের কথা ভাবেন, তারা চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, অভাবী মেধাবী ছাত্রদের নানাভাবে সাহায্য করেন, সবসময় মানুষের পাশে থাকেন, এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলেন তারা। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে কী করে? মানুষকে নিয়ে সমাজ। সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না, সবাই পাশাপাশি থাকে, প্রত্যেক নিজের মতো করে বাঁচবে, কেউ কাউকে ছোট ভাববে না, ঘৃণা করবে না, তবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। প্রকৃত শিক্ষিত মানুষ কিভাবে হওয়া যায়? শুধু বই পড়লেই হবে না, আরও নানা পদ্ধতিতে শিখতে হবে। এই শেখার সঙ্গে বাস্তবকে যুক্ত করতে হবে, তবে শিক্ষা সার্থক হবে। বই পড়লে কি ভালো শিক্ষা লাভ হয়? না, বইতে যেসব কাজের কথা আছে সেগুলো ভালোভাবে পালন করতে হবে, বাস্তবের সঙ্গে মিলে সেই সব কাজ করতে হবে, তবে ভালো শিক্ষা হবে। বইতে বলা কাজের বাইরে আর কিছু করে থাকলে আলাদা কাগজে সেই বিষয়গুলো লেখো। আমি বাড়িতে একাই পড়াশোনা করি, মা বাবাকে ওই সময় পান না আমাকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করতে। গান আমার খুব প্রিয় শখ। আমার কাকিমা আমাকে গান শেখান, নাচও শেখান। স্কুলে দিদিমণির কাছ থেকে আবৃত্তি শিখেছি, মায়ের কাছে সেলাই শিখি, অনেক সেলাইয়ের কাজ করে স্কুলে জমা দিয়েছি, নানা অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তি করি। সাইকেল মানুষের নিত্যসঙ্গী কেন? কোনো জায়গায় যেতে হলে বা স্কুলে কলেজে বা কম্পিউটার শিখতে যেতে হলে সাইকেল খুব দরকার। অনেক দূরে স্কুল কলেজ বা বাজার থাকলে সাইকেল ছাড়া উপায় নেই। সাইকেল তাই মানুষের নিত্যসঙ্গী। সাইকেল না থাকলে কি সমস্যা? সাইকেল মানুষের নিত্যসঙ্গী, কিন্তু কখনো দেখা যায় নিজের সাইকেল বাড়ির অন্য কেউ নিয়ে গেছে, তাহলে সে কিভাবে স্কুলে যাবে? স্কুল হয়তো প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। সবাই এসব সমস্যার কথা ভাবতে হবে। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম করো। সুনামি, আয়লা, কালবৈশাখী ঝড়, আশ্বিনী ঝড় ইত্যাদি। সুনামি কাকে বলে? একবার আমরা দেখেছি। তারপর সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পেতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটারের, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। আয়লা কাকে বলে? ঘনীভূত নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আসতে পারে সমুদ্রের উপকূল অঞ্চলে, একে আয়লা বলে। এর ফলে কৃষি জমি হয় অনুর্বর, পানি ও গৃহস্থালির কাজে জল পাওয়া যায় না, ঘরবাড়ি সব ভেঙে যায়। ভূমিকম্প কাকে বলে? কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্ট হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে, তখন তাকে ভূমিকম্প বলে। হরপ্পা বানকে আমরা আগে দেখেছি। তারপরও আবার বলছি, পাহাড়ি নদী অনেক সময় নুড়ি পাথর ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে হরপ্পা বান বলে। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানে অল্প সময়ের বায়ুর উষ্ণতা, চাপ বা প্রবাহ, আর্দ্রতা, মেঘ ও বৃষ্টিপাত ইত্যাদি বিষয়গুলোর গড় অবস্থাকে আবহাওয়া বলে।
পূর্বাভাস কাকে বলে, আবহাওয়া আগামী দিনে কেমন হবে সেই সম্পর্কে মানুষকে জানা হলো পূর্বাভাস। হ্যাঁ, এতক্ষণে তোমরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে যারা দেখেছো আশা করি তারা সবাই উপকৃত হবে এবং সকল প্রশ্নে আশা করি এখান থেকে তোমাদের কমন বাঁধবে। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তুমি। এবং যদি এখনও তুমি যদি আমার চ্যানেলটি